প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন, মেডিকো ফিজিওথেরাপি সেন্টার, রেস্টিপাড়া, টাঙ্গাইল থেকে বলছি। প্রিয় দর্শক, অনেক রোগী আমাদের কাছে আসেন যারা বলেন যে তাদের পিঠে ব্যথা, অর্থাৎ পিঠের একটু ওপরের অংশে ব্যথা অনুভব করেন এবং তারা কমপ্লেন করেন যে দীর্ঘদিন যাবত ব্যথানাশক ওষুধ খাচ্ছে কিন্তু তারপরেও কিন্তু এই পিঠে ব্যথা তাদের কমতেছে না। এই ধরনের অভিযোগ তারা প্রতিনিয়ত আমাদের কাছে এসে করে। প্রিয় দর্শক, এই যে পিঠে ব্যথার আসলে কেন হয় সেটি একটু আমাদের জানা দরকার। এই পিঠে ব্যথা কিন্তু অনেক কারণে হতে পারে। যেমন সবচেয়ে কমন যে কারণ সেটা হচ্ছে যে আমরা যে ভঙ্গিমায় বসি বা দাঁড়াই বা উঠি, সেটাকে আমরা বলি যে আমাদের পোস্চার, সেই ভুল পোস্চারের কারণে বা ভুল ভঙ্গির কারণে কিন্তু আমাদের পিঠের যে মাংসপেশিগুলি রয়েছে সেই মাংসপেশিগুলিতে টান লেগে, বিশেষ করে আপনার ট্রাপিজিয়াস, রম্বয়েড বা প্যারাস্পাইনাল মাসল, এগুলিতে টান লেগে ব্যথা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বিশেষ করে যারা আপনার দীর্ঘ সময় বসে সামনে ঝুঁকে কম্পিউটার বা মোবাইল ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটা হওয়ার চান্স অনেকটা বেশি থাকে। এছাড়াও অনেক সময় দেখা যায় স্পাইনাল জয়েন্টের মধ্যে যদি কোনো ধরনের ইনফ্ল্যামেশন বা ডিজেনারেশন হয়, সে কারণে জয়েন্ট ডিসফাংশন হয়ে এই ধরনের ব্যথা হতে পারে। বা কোনো সময় দেখা যায় যে আমাদের স্পাইনাল জয়েন্টের মধ্যে যে ডিস্ক থাকে, সেই ডিস্ক হার্নিয়েশন হয়েও অনেক সময় ব্যথা হতে পারে। আবার কোনো সময় দেখা যায় যে আমাদের যে স্কেপুলা আছে, সেই স্কেপুলার যদি নাড়াচাড়াটা কম হয়, কম নাড়াচাড়া হলে সেক্ষেত্রেও ব্যথা হতে পারে। অথবা স্কেপুলার মাসল অথবা কাঁধের মাংসপেশি যেগুলি আছে সেগুলি যদি দুর্বল থাকে, তাহলেও কিন্তু অনেক সময় এই ধরনের পিঠে ব্যথা হতে পারে। বা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের মানসিক চাপের কারণেও কিন্তু অনেক সময় ঘাড়ের, পিঠের মাংসপেশিগুলা বা কাঁধের মাংসপেশিগুলা শক্ত হয়ে যায় এবং সে কারণেও ব্যথা হওয়ার চান্স অনেকটা বেশি থাকে। এছাড়াও অনেক সময় দেখা যায় আর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস, এই সমস্ত কারণেও ব্যথা হতে পারে। কোনো সময় ঘাড় থেকেও পেইন রেডিয়েটিং হয়ে বা রেভার্ট হয়ে আমাদের পিঠের দিকে চলে আসতো। সুতরাং প্রিয় দর্শক, এই যে রোগীর কমপ্লেইন যে অনেক দিন ওষুধ খাচ্ছে তারপরেও কিন্তু ব্যথা কমতেছে না, এর মেইন কারণটি হচ্ছে যে আমরা মূল কজটা কি কারণে পিঠের ব্যথা হয়, এই কারণটা আইডেন্টিফাই যদি সঠিকভাবে না করতে পারি, তাহলে কিন্তু শুধু ব্যথানাশক ওষুধ খেলেই আপনার ব্যথা কমবে না। কারণটি হচ্ছে যে মাস্কুলোস্কেলেটাল পেইন কিন্তু অধিকাংশই হয় কোনো আপনার মাংসপেশি বা জয়েন্টের কোনো বা নার্ভের কোনো বা লিগামেন্টের কোনো ডিসফাংশনের কারণে হয়ে থাকে। এখন কোন জায়গাটিতে ডিসফাংশন হয়েছে, কোন জায়গাটির কারণে এই ব্যথাটা হচ্ছে, সেইটি ডায়াগনোসিস করে যদি আমরা ট্রিটমেন্ট দিতে পারি, তাহলে কিন্তু সহজেই এই ধরনের পিঠে ব্যথা কমে যেতে পারে, যেটিকে আমরা বলি এসডিএম, অর্থাৎ স্ট্রাকচারাল ডায়াগনোসিস অ্যান্ড ম্যানেজমেন্ট প্রসিডিউরে আমাদের এটার চিকিৎসা যদি আমরা দেই, তাহলে কিন্তু সহজেই তার রোগটা নির্মূল হওয়া সম্ভব। এজন্য যেমন ধরেন, যদি কারো কাঁধের মাংসপেশি দুর্বল থাকার কারণে তার পিঠে ব্যথা হয়, তাহলে অবশ্যই তার ওই মাংসপেশিটাকে শক্তিশালী করতে হবে। আবার কারো যদি পিঠের যে মাংসপেশিগুলো আছে, বিশেষ করে স্কেপুলার মাংসপেশি যেগুলি আছে, যেমন ট্রাপিজিয়াস, রম্বয়েড, এইগুলিতে যদি কোনো ডিসফাংশন থাকে, তখন কিন্তু এটাকে কারেকশন না করা পর্যন্ত আপনার ব্যথা কমবে না। আবার কেউ যদি ভুল ভঙ্গিতে নিয়মিত কাজ করে, যেমন সামনে ঝুঁকে ফোন দেখে বা কম্পিউটার ব্যবহার করে, তাহলে কিন্তু ওই ভুল ভঙ্গিটা কারেকশন না করা পর্যন্ত ওষুধ খেলেও কিন্তু ব্যথা ভালো হবে না। আবার যদি কারো এই স্পাইনাল ডিসফাংশন থাকে, অর্থাৎ জয়েন্ট ডিসফাংশন থাকে, ফেসেট জয়েন্ট ডিসফাংশন থাকে, তাহলে ওই ফেসেট জয়েন্টটাকে আমাদের কারেকশন না করা পর্যন্ত আমাদের ব্যথা কমবে না। সুতরাং বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে যে এই ধরনের মাস্কুলোস্কেলেটাল পেইন আমাদের চিকিৎসার ক্ষেত্রে স্ট্রাকচারাল ডায়াগনোসিসটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আমরা যদি স্ট্রাকচারাল ডায়াগনোসিস না করতে পারি, অর্থাৎ কজটাকে বের করতে না পারি, তাহলে কিন্তু সেটি সংশোধন না হলে আমাদের ব্যথা কমবে না। তো বিভিন্ন গবেষণায় দেখা যায় যে এই ধরনের পিঠে ব্যথার চিকিৎসার ক্ষেত্রে সবচেয়ে ভালো চিকিৎসা পদ্ধতি সেটি হচ্ছে যে পেশেন্ট এডুকেশন, অর্থাৎ তাকে তার পোস্চার কারেকশন কিভাবে করবে সেই নিয়ে তাকে একটা এডুকেশন দিচ্ছে। সে কিভাবে বসবে, কিভাবে দাঁড়াবে, এইগুলির একটা ট্রেনিং তাকে দিতে হবে, বা এই সম্বন্ধে তাকে প্রপার ভঙ্গিমাটা কিভাবে করবে সেটা শেখাতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে দীর্ঘ সময় কম্পিউটার ব্যবহার বা মোবাইল ব্যবহার, সামনে ঝুঁকে, এটাকে এড়িয়ে চলতে হবে। তৃতীয়ত হচ্ছে যেটা করতে হবে যে সেটা আমাদের কিছু এক্সারসাইজ করতে হবে। যেমন ধরেন আমরা থোরাসিক এক্সটেনশন এক্সারসাইজ, বিশেষ করে ম্যাকেনজি কনসেপ্ট এটি খুবই কার্যকরী আমাদের এই ধরনের পিঠে ব্যথার জন্য। পাশাপাশি আমাদের স্কেপুলা স্টেবিলাইজেশন
এক্সারসাইজ, অর্থাৎ আমাদের ট্রাপিজিয়াস মাসল, রম্বয়েড মাসলটাকে স্ট্রেংথেনিং করতে হবে। এবং পাশাপাশি যদি আপনার কাঁধের কোনো মাংসপেশিতে দুর্বলতা থাকে সেগুলিকেও আমাদের শক্তিশালী করতে হবে এবং আমাদের আপার ট্রাপিজিয়াস এবং পেক্টোরালিস মাসলটাকে স্ট্রেচিং করতে হবে। এর সাথে যেটি করা খুবই জরুরি সেটি হচ্ছে যে আমাদের ম্যানুয়াল থেরাপি, অর্থাৎ আমাদের জয়েন্ট মোবিলাইজেশন বা ম্যানিপুলেশন এই ধরনের থোরাসিক পেইনের ক্ষেত্রে খুব কার্যকরী ভূমিকা পালন করে। এর সাথে আমরা যদি কোর স্টেবিলাইজেশন করি, অর্থাৎ আমাদের অ্যাবডোমিনাল মাসল, ট্রান্সভার্স অ্যাবডোমিনিস এবং আমাদের কোমরের যে ডিপ মাসল মাল্টিফিডাস, এগুলিকে যদি আমরা অ্যাক্টিভ করি বা স্ট্রেংথেনিং করি তাহলে আমাদের স্পাইনটা স্টেবিলাইজেশন হবে এবং সেটিও কিন্তু ব্যথা নির্মূলে অনেকটা হেল্পফুল। এবং এর সাথে আমাদের কিছু ইলেকট্রোথেরাপি সহায়ক হিসেবে কাজ করতে পারে, যেমন টেন্স, আল্ট্রাসাউন্ড থেরাপি, শর্টওয়েভ, এগুলি সহায়ক হিসেবে কাজ করে থাকে। এবং এর সাথে আমরা আমাদের লাইফস্টাইল মডিফিকেশন, এটা কিন্তু প্রত্যেকটা মানুষের জন্যই খুবই জরুরি। যেমন দীর্ঘ সময় বসে না থাকে, একসঙ্গে না বসে আপনার 30 থেকে 40 মিনিট পর অন্তত একবার 2-1 মিনিটের জন্য দাঁড়িয়ে মাংসপেশিগুলোকে একটু স্ট্রেচ করে নেওয়া বা রিল্যাক্স করে নিতে হবে। ভারী কোনো জিনিস তোলার ক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে এবং যদি কারো বেশি ওজন থাকে, ওয়েট থাকে, সেটিকে নিয়ন্ত্রণে রাখতে হবে। তো আমরা যদি এই লাইফস্টাইল মডিফিকেশন, ফিজিওথেরাপি এগুলি ঠিকমতো আমরা স্ট্রাকচারাল ডায়াগনোসিসটা সঠিকভাবে করে যদি এগুলা করা যায় তাহলে কিন্তু রোগী সহজেই সুস্থ হওয়া সম্ভব। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা দীর্ঘদিন যাবত এই ধরনের পিঠে ব্যথায় ভুগছেন, বিভিন্ন ব্যথানাশক ওষুধ খাচ্ছেন, আপনারা সুস্থ হতে পারতেছেন না, আপনাদের প্রতি পরামর্শ থাকবে আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন এবং আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।